নমস্কার। আজকে আমরা কথা বলছি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দেবাবুর সঙ্গে। উনি লিগাল অ্যান্ড বিজনেস কনসালটেন্ট, আর এর সঙ্গে উনি চেয়ারম্যান ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি। তো নমস্কার আপনাকে। নমস্কার আপনাকে। আচ্ছা, আমাদের সমাজে বেকার সমস্যা একটা বড় সমস্যা। তো সেই ক্ষেত্রে যারা মানে চাকরি বাদে ব্যবসায় আসতে চাইছে, তো তাদেরকে আপনি কিভাবে গাইড করবেন বা কিভাবে তাদের এগোনো উচিত? নমস্কার আপনাকে এবং আপনার চ্যানেলকে। খুব যুগোপযোগী খুব সুন্দর একটা সাবজেক্ট আপনি কোশ্চেন করেছেন। কারণ বেকারত্বর সংখ্যা দিন দিন বাড়ছে, চাকরির স্কোপ কমছে, মানুষকে তো বাঁচতে হবে কিছু না কিছু করে। তো এখন আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিশেষ করে যেটা আমরা দেখতে পাই যে চাকরি না পেলে মানুষ বিজনেসের কথা ভাবে, কিন্তু যেগুলো ডেভেলপড কান্ট্রি আপনি দেখবেন তারা কিন্তু প্ল্যানিং করে বিজনেসম্যান হয়। তো আমি চাকরি করবো না, আমি একজন এন্টারপ্রেনার হবো এবং আমি অনেকের এটা হবিও থাকে যে আমাকে গিয়ে বহু লোক কাজ করবো। আমি তাদের ভাবনাকে সেলুট জানাই। এটার ব্যাপারে মজার একটা কথা আছে, আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে বা বিভিন্ন মাল্টি এমএনসি ব্যাঙ্কসগুলো আছে বা গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো আছে, আমরা সুযোগ পেলে ম্যানেজারদের একটা কথা জিজ্ঞেস করি যে স্যার আপনারা যখন কাউকে লোন দেন তখন আপনি তার সিভিল চেক করেন, তার ইনকাম কী আছে সেগুলোকে আপনি দেখেন, তার প্রজেক্ট রিপোর্টটা আপনি দেখেন, প্রয়োজনীয় প্রজেক্ট রিপোর্টটা আপনি ভেটেড করান, সিকিউরিটি হিসেবে বাড়ি ঘর নিচ্ছেন, মানে যা যা প্যারামিটার দরকার সবগুলো আপনি দিচ্ছেন। তাহলে সেই এন্টারপ্রেনারটা এনপিএ কেন হচ্ছে, মানে নন পারফর্মিং অ্যাসেট যেটাকে বলে, বা সে ব্যাড ডেট কেন করছে বা প্রফেশনাল ব্যাড ডেটে কেন করছে, তা আপনি সেটা কেন হয় বলে আমি বলতে পারবো না। এটা খুব স্বাভাবিক। উনি চাকরি করেন, ওনার সিলেবাসে যা আছে তার মধ্যে উনি থাকেন, যে একটা চেকলিস্ট দিয়ে দেওয়া হয়, তুমি এগুলো দেখো, দেখে একটা অ্যাসেসমেন্ট করে দিয়ে দাও। এর কারণটা অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেকগুলো কারণ মধ্যে একটা কারণ হচ্ছে ইউটিউব এবং গুগলে প্রচুর বিজনেস কনসালটেন্ট বিভিন্ন বিজনেসের কথা বলে, সেগুলো দেখে ওরা মোটিভেটেড হয়। এটার একটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকটাও আছে। পজিটিভ দিকটা তো অবশ্যই ভালো, সেটা সকলেই জানে। নেগেটিভ দিকটা নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, কোনো বিজনেস কখনো সফল হয় না, কখনো নেগেটিভ হয় না। যা সফল কী হয়, বিজনেসম্যান, এন্টারপ্রেনার। যে কোনো বিজনেস আপনি দেখবেন যে হয়তো মেন রোডের দোকান, মেন রোডে বিভিন্ন দোকান চলছে না, গলির ভিতরে একই দোকান প্রচলন চলছে, 8-9 জন কর্মচারী কাজ করছে। তাহলে এখন এটাকে আমি কী বলবো? আমি কি বলবো যে গার্মেন্টসের দোকানটা করলে বড়লোক হবো? তাহলে ওই দোকানটা চলছে না, সেটা থেকে আমি নেগেটিভ হয়ে যাবো। আবার যদি বলি যে না, গার্মেন্টসের দোকান চলছে না, তাহলে যে দোকানটাতে 20 জন 25 জন 70 জন কর্মচারী কাজ করছে গলির ভিতরে, তাহলে আমার ভাবনা কি সঠিক হবে? সেজন্য আমরা এন্টারপ্রেনারটা কতটা উপযোগী বিজনেস করার জন্য, যে প্রজেক্টটা বা যে বিজনেসটা সিলেক্ট করেছে সেটা তারপর তার R&D কী আছে, তার কম্পারিজন স্টাডি কী আছে, তার কনফিডেন্স কতটা আছে, সেইটা নিয়ে গবেষণা করেছি, সেকে দেখেছি যে এই বিজনেসটা আমি সাস্টেন করাতে পারবো কি না। এই প্যারামিটারটা ব্যাংকার্সদের নেই। সে সিভিল দেখছে, তার আইটি ফাইল দেখছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখছে, তার প্রপার্টি দেখছে, সব দেখছে, কিন্তু এই প্রজেক্টটাও দেখছে যে প্রজেক্টটা ভাইবেল কি না, তার জন্য ভ্যালিডেট করছে। কিন্তু এন্টারপ্রেনারটা ওই প্রজেক্টের জন্য উপযোগী কি না, সেটা প্যারামিটার কিন্তু আজ অব্দি নেই। এই জন্য আমি বন্ধু তোমাদের বলবো, ভাইদের বলবো, যারা বিজনেসের কথা ভাবছো তাদেরকে তো অসংখ্য স্যালুট জানাই, শুভকামনা জানাই। ভালো, এটা একটা মহান ভাবনা। কারণ বিজনেস করলে শুধু নিজের কর্মসংস্থান হয় না, বহু লোকের কর্মসংস্থান হয়। তো সেখানে আমি তোমাদের বলবো, বিজনেস যেই ব্যাপারে তোমরা করবে সেটাকে ভীষণভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করবে, কম্পারিজম স্টাডি করবে। লোকের কথা ইউটিউব দেখে, গুগল দেখে বিজনেস করতে যাবে না, বই দেখেও যাবে না, কারো কথা শুনেও যাবে না। তোমার সাথে এই ব্যবসাটা ঠিক যাচ্ছে কি না, বা এর আগে এই বিজনেসের সাকসেস স্টোরি বা নেগেটিভ স্টোরিগুলো কী আছে, সেগুলো আমি সিলেকশন করার কথা ফার্স্ট বলবো। আর এবার এই বিজনেসম্যানদের যদি ক্যাটাগরি হয়, যে ধরুন আজকে বললেন আমি একটা বিজনেস করবো, আমার 5 কোটি টাকা আছে, তাহলে কী বিজনেস করবে, তাহলে আপনার প্রতি আবার একরকম অ্যাডভাইস থাকবে। মিস্টার এক্স এসে যদি বলে আমার 1 কোটি টাকা আছে, আমি কী বিজনেস করবো, তার প্রতি আমার একটা অন্যরকম অ্যাডভাইস থাকবে। কেউ যদি বলে আমার 10 লাখ টাকা, তার প্রতি আলাদা অ্যাডভাইস থাকবে। কারণ আমরা একদম পার্সন টু পার্সন কাউন্সিলিং করে তার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি, তার এডুকেশন, তার জিওগ্রাফিক্যাল স্ট্যাটাস, তার এমিশন, এগুলো বুঝে আমরা অ্যাডভাইস করি।
যে কোনো সফটওয়্যার কিন্তু এই অ্যানালিসিসগুলো করতে পারে না। আপনি কখন সফটওয়্যার করে সাপোর্ট করবে যে আমি একটা আইসক্রিম ফ্যাক্টরি করতে চাই, তার জন্য আপনাকে এআই সাপোর্ট দেবে সফটওয়্যার, কিন্তু আমি আইসক্রিম করবো কি না এই যে অ্যানালাইসিসটা, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো যাদের ক্যাপিটাল খুব কম, যারা খুব স্মল স্কেলে ইনভেস্ট করো, তাদেরকে আমি বলবো যে তোমার সহজেই ম্যানুফ্যাকচারিংয়ে যাবে না। আমরা অনেককেই দেখি যে মশলা ফ্যাক্টরি করে বা পাপড়ের ফ্যাক্টরি করে বা সার্ফের ফ্যাক্টরি করে, তাদেরকে 2 বছর বা 3 বছর পরে খুঁজে পাওয়া যায় না, সেটা আমাদের জন্য দুঃখের কারণ, কষ্টের কারণ। আবার অনেকে সাকসেস হয়, কিন্তু সাকসেসের রেশিওটা খুব কম। সেটা কেন হয়? কারণ তোমাকে একটা নর্মালি ভাবতে হবে, যদি কমন সেন্স দিয়ে ভাবো যে আমি কালকে একটা স্পাইসিস ফ্যাক্টরি, আমার ক্যাপাসিটি 1 টন হলুদ খেতাম, তা আমার সাথে ব্র্যান্ডেড কোম্পানিগুলো একই জিনিস বানাচ্ছে, তাহলে আমি যদি 1 টন কিনি, ওরা কিনছে 1000 টন, তাহলে তার প্রকিউরমেন্ট কস্টটা কম। তাহলে যার প্রকিউরমেন্ট কস্ট কম, তার প্রোডাকশন কস্ট কম, সে কম রেটে সেল করতে পারবে। আমি কী করছি, যেটা আপনি কিনছেন 30 টাকায়, সেটা আমি কিনছি 70 টাকায়। তাহলে আমার প্রকিউরমেন্ট কস্ট যদি বেশি হয়, প্রোডাক্টের এমআরপি যদি হাই হয়, একদিকে আমি নন ব্র্যান্ড, তারপরে এমআরপি হাই, আর অন্যদিকে উনি ব্র্যান্ড, এমআরপি কম, তাহলে অবভিয়াসলি ওটা বেশি চলবে। আমি বারণ করছি না, আমি যে ব্যবসার টিমটা টার্গেট ভাবো যে আমি একটা সাশ্রয় হবো, যে আমি এমন একটা বিজনেস করবো যেখান থেকে আমার একটা পার্মানেন্ট ইনকাম হবে, আমি ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এবং আমার একটা সেভিংস হচ্ছে, আমার লোনগুলো ঠিক। এবার ধীরে 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 আমি নন ব্র্যান্ড থেকে ব্র্যান্ডিংয়ে যাওয়ার চেষ্টা করব এবং কম্পিটিশনে ফেস করার চেষ্টা করব। ছোটো থেকে অবশ্যই বড় হয়, যেহেতু আমার ক্যাপিটাল কম, তাকে মাথায় রেখে আমাকে ভাবতে হবে যে আমার পুঁজিটাকে সুরক্ষিত রাখতে হবে এবং পুঁজিটাকে আমার ক্যাপিটালকে ডেভেলপ করতে বাড়াতে হবে। বাড়িয়ে আমি নিয়ে একটা এমএনসির সাথে আমি কম্পিটিশনে যাব, এমন কোনো প্রোডাক্ট আমি বানাবো না যে এমএনসিরা আমার থেকে কম দামে দিয়ে দিচ্ছে। এটা একটা পার্ট। তাহলে ধরুন আজকে একটা ছেলে আসলো একদিন ব্যাংকে, আমি ছিলাম তখন ব্যাংকে, সে এসে বললো, স্যার আমি একটা চলের ফ্যাক্টরি করবো, আমার এত টাকা লোন চাই, 1 কোটি টাকা লোন চাই। ম্যানেজার বললো যে আমি 1 কোটি পাবো না, এখন ওকে 50 লাখ টাকা দেবো। উনি বললো ওকে স্যার তাই দিই। তাহলে তোমার R&Dটা, তোমার বাজেটটা কোথায় যে 1 কোটি 50 টাকা তুমি রাজি হয়ে যাচ্ছ? তা আমি ওর R&Dটা দেখার জন্য, মানে আমি চাই একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হোক, ও যে ব্যবসা করতে চাচ্ছে তাকে সাধুবাদ জানিয়ে ওকে হেল্প করার জন্য আমি একবারই বললাম যে ভাই তুমি যে জলের ফ্যাক্টরি করছো, না সরি ওটা ছিল মাস্টার অয়েল ফ্যাক্টরি, তো কেন সিলেকশন করছো? না আমার এক বন্ধু এরকম ফ্যাক্টরি করে বড় লোক হয়ে গেছে, সেই জন্য করেছে। ঠিক আছে, তো তোমাকে মাস্টার অয়েলের ফ্যাক্টরি করতে হবে না অন্য কোনো ফ্যাক্টরি করলেও চলবে? বলে যেমন তুমি একটা কাজ করো, তুমি ডিটারজেন্টের ফ্যাক্টরি করো, তাতে মার্জিন অনেক বেশি, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি অনেক কম, 20 লাখ টাকা তোমার হয়ে যাবে। ওর সঙ্গে সঙ্গে বললো তাহলে স্যার ওটাই করি, ওটার জন্যই লোন দিই। কারণ আমাকে কী বুঝতে হবে যে ওর কিন্তু ওখানে ওর নিজের প্রজেক্টে নিজের কোনো কনফিডেন্স নেই। মানে আমি বললাম 1 সেকেন্ডে ওকে মাস্টার অয়েল থেকে চলে আসলো ডিটারজেন্টে। এইটা একটা নেগেটিভ পার্ট। আরেকটা নেগেটিভ পার্ট হচ্ছে যে এই কথার রেসপেক্টে যেটা বেরিয়ে আসলো যে মাস্টার অয়েল আর ওয়াটার, জলের, এখান থেকে একটা মজার জিনিস শেখার আছে আমাদের ছোটো স্মল স্কেলে যারা বিজনেস করে তাদের জন্য, যে লাইফ অফ দ্য প্রোডাক্ট, মানে প্রোডাক্টের লাইফ। মানে ধরুন আপনি মাস্টার অয়েল 1 লিটার বানাচ্ছেন, আমি 1 লিটার জল বানাচ্ছি, তো একজন উপভোক্তা বা কনজিউমার দুটোই কিনবে। তো একজন মানুষ এই 1 লিটার সর্ষের তেল কতক্ষণে শেষ করবে? 1 মাস। তাহলে 1 মাস পরে আবার সে সর্ষের তেল কিনতে আসবে, আর ওই কাস্টমারটা আমার কাছে জল কিনবে 1 লিটার, সে পাড়ি যেতে যেতে জলটা শেষ হয়ে যাবে। কারণ প্রোডাক্টের লাইফ জলটাই কম, কারণ যেখানে লাইফ কম সেখানে সার্কেলিংটা বেশি হবে, টার্নওভার বেশি হবে। সেই জন্য তোমাদেরকে বলবো যে সব কিছু ভালো, কিন্তু গুড বেটার বেস্ট যেরকম আসে, কারণ ভাবনাতে এমন রাখবে যেটার প্রোডাক্টের লাইফটা কম, মানে বারবার সেল হবে, বারবার টার্নওভার বাড়বে। যে একটা প্রোডাক্ট মোটিভেশন একটা সেল করা খুব টাফ নন ব্র্যান্ডের ক্ষেত্রে। একটা কষ্ট করে আমি সেল করবো, সে 1 মাস পরে বা 2 মাস পরে আমার কাছে কিনতে আসবে। কিন্তু যদি আমি এমন প্রোডাক্টে যাই যে প্রোডাক্টটা সকালে কিনে দুপুরে আবার কিনতে আসবে, বিকেলে আবার কিনতে আসবে, তাহলে আমার ক্ষেত্রে মনে হয় ওরা একটু রিস্কটা কম পড়ে। এবং অবশ্যই বলবো যে তোমরা প্রথম স্টার্টআপে যদি সিড ক্যাপিটাল কম থাকে বা ক্যাপিটাল পুঁজি কম থাকে, তোমরা ম্যানুফ্যাকচারিং না গিয়ে সার্ভিস সেক্টরটাকে প্রায়োরিটি দাও ভীষণভাবে, স্টেপিং স্টোন করে সার্ভিস সেক্টরটাকে। তারপরে ধীরে 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 তুমি অন্য ব্যবসায় মোটিভেটেড হও বা R&D করো, কিন্তু সার্ভিস সেক্টরটাকে প্রায়োরিটি দেওয়ার কথা আমি বলবে। অনেক কিছু শিখলাম আপনার থেকে আজকে। এই যে ব্যবসা নিয়ে একটা আমাদের চিন্তা ভাবনাটাই আপনি বদলে দিলেন, নর্মাল যে ধ্যান ধারণা যেগুলো থাকে। তো অসংখ্য ধন্যবাদ।
না, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, কারণ আমাদের উদ্যোগপতি দাঁড়াতে হবে। উদ্যোগপতি না বাড়লে আমাদের সমাজ কিন্তু খুব সমস্যায় পড়েছে এবং আগামীতেও পড়বে। তো মানুষকে বললাম তো, ডেভেলপ কান্ট্রিতে মানুষ নিজের থেকে চাষবাস করে, নিজের থেকে উদ্যোগপতি হয়। আমাদের রাজ্যে এবং আমাদের দেশে একটা ছেলে 35 বছর অবধি বা 40 বছর অবধি পড়াশোনা করে চাকরির জন্য লড়াই করে যখন পারলো না, সে সঙ্গে চাষবাস করলো এবং তাকে জিজ্ঞেস করে সব খুব কষ্ট করে অপমানিত বোধ করে বলে আমি চাষ করি। কিন্তু ভারতবর্ষে যতগুলো ডেভেলপড স্টেট আছে তারা কিন্তু এগ্রিকালচার বেস, সারা পৃথিবী এগ্রিকালচার বেস। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলবো যে এগ্রি বেস প্ল্যানিংটা বেশি করে করো, এগ্রিকালচার ওরিয়েন্টেশনে যাও এবং তাতে সম্মানের সহিত করো। বাবা যদি চাষ করে গর্ব করে বলো বাবা চাষি, আমি একজন প্রডিউসার। তো যার জন্য সরকার এখন প্রডিউসার শব্দটা ইউজ করছে। তো এদিকে ভাবনাটা এগিয়ে আসো, কারণ উদ্যোগপতি না হলে সামনে যা টেকনোলজি আসতে চলেছে, বহু কর্মসংস্থান চলে যাবে, বহু রকম পোস্টগুলো চলে যাবে, খুব সমস্যা ফেস করতে হবে। তখন সেখানে খাদ্যবস্তু, বাসস্থান থাকবেই, শিক্ষা থাকবেই। সেই ওরিয়েন্টেশন ভাবনা ভাবলে কিন্তু করোনার সময় মানুষ তো খেয়েছে, খাওয়া বন্ধ করেনি, স্বাস্থ্যও ছিল, পড়াশোনা অনলাইনে হয়েছে, কিন্তু এর বাইরে যে অন্য সেক্টরগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা ফেস করেছে। অর্থাৎ আমরা আমাদের ক্যাপিটাল কম, আমরা বেসিক দিক থেকে ভাববো এবং বেসিক থেকে ওইভাবেই ভাববো যাতে আমাকে লড়াইটা খুব কম করতে হয়। কিন্তু আমাদের ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ আমরা এই ধরনের অ্যাওয়ারনেস করি, কারণ বিশেষ করে দরকারটা খুব যারা ক্ষুদ্র ব্যবসায়ী, কটেজ শিল্পে যারা আছে বা এমএসএমইতে যারা আছে, তাদের এই ধরনের অ্যাডভাইস জানা খুব দরকার, কারণ ভুলগুলো এরাই বেশি করে। আর এখানে গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, ভারতবর্ষের 80% ইকোনমি এমএসএমইর উপর ডিপেন্ড করে এবং ভারতবর্ষের এমপ্লয়মেন্ট 80% এমএসএমইর উপরে ডিপেন্ড করে। সেজন্য এমএসএমইদের প্রতি সাধুবাদ এবং আগামীতে তোমরা সফল এমএসএমই হও। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে এবং আমাদের চেম্বার সারা বছর সবসময় তোমাদের জন্য আমরা আছি। যখন যা সমস্যা হবে আমাদেরকে ফোন করবে, আমরা তোমাদেরকে হেল্প করব। তা আবারও আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই। নমস্কার।